সমন্বয়ক থেকে ছাত্র শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেই পরিচয়টা উন্মুক্ত হয়েছে সাদিক কায়েম। আমরা জেনেছি যে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সারির সমন্বয়ক ছিলেন। সমন্বয়কের পরিচয়ের খোলস থেকে বেরিয়ে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। এরপর থেকেই চারিদিকে তুমুল আলোচনা হচ্ছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা অরাজনৈতিক যে এটা ছিল সেটা রাজনীতিকীকরণ হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যাচ্ছে এবং এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইটা বিভিন্ন রাজনৈতিক দলেরই সামনে কিছু ছাত্রকে রেখে কর্মকাণ্ড ছিল। সেই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই ছিল সাবেক সরকার, আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেয়া। সেই কর্মে তারা যখন সফল হয়েছে তখন একে একে নিজেদের রাজনৈতিক পরিচয়গুলো প্রকাশ করতে আর দ্বিধা করছে না। সেই সূত্রেই শিবিরের সভাপতির পরিচয় পেয়েছি। এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারির পরিচয় পেলাম, যিনি কিনা আবার ছাত্রলীগের কমিটিতে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে ছিলেন। সেই আলোচনাই করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। অনেকদিন আগে সৈয়দ আশরাফ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফ বলেছিলেন ছাত্রলীগের শিবির ঢুকেছে। এই কথাটা যে কতখানি সত্য ছিল, সেই সত্যের মর্মটা এতটা তীব্র হয়ে ছাত্রলীগকে যে আঘাত করবে এবং আওয়ামী লীগকে আঘাত করবে, আওয়ামী লীগ ছাত্রলীগ বোধহয় টেরই পায়নি। গত 15-17 বছরে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে এবং যেভাবে রাজনীতিটাকে ধ্বংস করেছে, নিজেদের রাজনীতি ধ্বংস করেছে, নিজস্ব ভাই লীগ, বোন লীগ, ক্যাডার লীগের বলয় তৈরি করতে গিয়ে অন্যান্য দল থেকে লোকজন এনে সদস্য ভারী করেছে, তার পরিণাম যে কত ভয়াবহ সেটা 5 আগস্ট বোঝা গেছে। 5 আগস্ট, তার আগে জুলাই থেকে যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের রাজনৈতিক কোনো সমাধান তারা করতে পারেনি। অবশেষে পতনের মাধ্যমেই এক ধরনের শিক্ষা হয়েছে আওয়ামী লীগের, যে দলকে, রাজনীতিকে ধ্বংস করলে কি অবস্থা হয়, প্রশাসন দিয়ে যে সরকার চালানো যায় না, প্রশাসন দিয়ে যে খুব বেশি দিন টিকে থাকা যায় না, সেটা প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারির পরিচয় এবার সামনে এসেছে। এস এম ফরহাদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। তিনি একজন ডিবেটার। জানা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের শিক্ষার্থী এবং জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ 2022-23 সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতিও ছিলেন। এই ফরহাদের অন্য পরিচয়টা কি? অন্য পরিচয় হচ্ছে তিনি ছাত্রলীগের একটা বড়, তার যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন 22 সালের কমিটিতে। সেই 22 সালের কমিটির যে কাগজ, সেই কাগজে দেখা গেছে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, ছাত্রলীগের পদ থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে নানা রকম আলোচনা হচ্ছে। প্রথম আলো লিখেছে এটা। সেই আলোচনার মাঝেই যেটা আজ বিবৃতিতে, ফরহাদ এক বিবৃতিতে বলেছেন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ পদবীর জন্য আমি সিভি কখনো কাউকে দেইনি। বিভাগ, ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে, কাকে রাখা হবে না, সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে, যেখানে আমি ইনস্টিটিউটের ছাত্রলীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই। ফরহাদ আরও বলেছেন, বিষয়টিকে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে মনে করছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক
তানভীর সৈকতের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে ডিবেটিং ক্লাবের একটি ইফতার মাহফিলে তাকে তানভীর হাসান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা সম্পাদক রাকিব সিরাজির পাশে ফরহাদকে বসে থাকতে দেখা গেছে হাস্যোজ্জ্বলভাবে। এই বিষয়টি নিয়েই ব্যাখ্যা বিবৃতিতে ফরহাদ বলেছেন যে আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিতর্কের নানা আয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত থাকা এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মোদ্দা কথায় ফরহাদ যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটিতে তিনি 22 সাল থেকে, সেই কমিটিতে থাকার জন্য তিনি কাউকে সিভি দেন নাই, কারো কাছে কোনো সুপারিশ করেন নাই, এটা হচ্ছে তার মূল ভাষ্য। এখন মূল ভাষ্যের এগেনস্টে অনেকে প্রশ্ন করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে, প্রশ্ন করছেন যে 22 সাল থেকে তিনি যে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজ কল্যাণ ইনস্টিটিউটের, এটা কি তিনি জানতেন না? যদি জানতেন তাহলে সিভি না দিয়েও তাকে কিভাবে পদে আনা হলো, এই প্রশ্ন কি ছাত্রলীগকে তিনি করেছিলেন? আজকে 2 বছর পার হয়ে যাওয়ার পরেও কি তিনি জানতেন না যে ছাত্রলীগের তিনি নেতা? অনেকে বলছেন তিনি জানতেন, তিনি জেনে শুনেই ছাত্রলীগ করেছেন, এবং অনেকে বলছেন যে ছাত্র শিবির মূলত নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মধ্যে মিশে গিয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়েছে, যার প্রমাণ এই ফরহাদ। সাদিক কায়েমকে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে কাজ করতে, কিন্তু মূলত তিনি ছাত্র শিবিরের সভাপতি। এই পরিচয়গুলো যখন প্রকাশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন অনেকে, এমনকি ফরহাদের রুমমেট পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, শুনলাম যে তিনি এতটাই আশ্চর্য হয়েছেন যে আশ্চর্য হওয়ার কোনো আসলে সীমারেখা নাই। তিনি কখনো বুঝতেই পারেননি যে ফরহাদ ছাত্র শিবির করে। আমার মূল আলোচনার বিষয় এটা নয়। আমার মূল আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকেছে, এই কথাটা বহু আগে সৈয়দ আশরাফ বলেছিলেন। শুধু ছাত্রলীগে না, আওয়ামী লীগে, যুবলীগে, স্বেচ্ছাসেবক লীগে, সব জায়গায় সারা দেশে যেভাবে ছাত্র শিবির, জামাত, বিএনপির লোকজনকে এনে জড়ো করা হয়েছিল, তার ভয়াবহ পরিণাম আওয়ামী লীগ দেখেছে 5 আগস্টে। 5 আগস্টের পরে তারা কিন্তু দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, এবং তারা যাদেরকে নিয়ে এই কাজগুলো করেছে, যাদেরকে নিয়ে এই কাজগুলো করত, আন্দোলন সংগ্রামের নামে বিভিন্ন অপকর্মগুলো করত, তারাই দেখছে আজকে বিপক্ষ দলের মানুষ। বিপক্ষ দলের মানুষ যখন তারা দেখছে, তখন তারা আশ্চর্য হচ্ছে, নিজেই নিজের বুক চাপড়াচ্ছে। এই যে নিজেই নিজের বুক চাপড়ানো, এই বুক চাপড়াইয়ে আসলে কোনো লাভ হবে না, কোনো কাজেও দিবে না ব্যাপারগুলো কাজে দিবে না। এই কারণেই যে দলের মধ্য থেকেই অনেকেই, বিবেকবান অনেকেই বহুবার সচেতন করেছেন, সাবধান করেছেন যে দলের মধ্যে অন্যরা ঢুকে পড়েছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে। এখন যেমন দেখছি যে বিএনপির সুসময়ে আওয়ামী লীগ, এতদিন আওয়ামী লীগ যারা করেছে, তারা আওয়ামী লীগের বলয় ছেড়ে বিএনপিতে অনুপ্রবেশ করছে, যে প্রেক্ষিতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে বারবার বলা হচ্ছে যে কোনো অনুপ্রবেশকারীকে যেন সুযোগ দেয়া না হয়। অনুপ্রবেশকারীরা এভাবেই ঢোকে, এভাবেই থাকে, আর ঝোপ বুঝে কোপ মারে, সুযোগ বুঝে ঠিকই তার ঠিকানা খুঁজে নেয়। এই যখন অবস্থা, আওয়ামী লীগের, অনেকে বলেন যে আওয়ামী লীগের পতনের জন্য একমাত্র তার ওই দুঃশাসন দায়ী, দুর্নীতি, টাকা চুরি, এগুলো দায়ী। কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগের পতনের জন্য এগুলো তো অবশ্যই দায়ী। প্রথম দায়ী যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই নিজের রাজনীতিটাকে মেরে ফেলেছে। আওয়ামী লীগ নিজেই নিজের দলটাকে মেরে ফেলেছে। দলটাকে মেরে ফেলে প্রশাসন নির্ভর হয়েছে, পুলিশ নির্ভর হয়েছে, আমলা নির্ভর হয়েছে, আর্মি নির্ভর হয়েছে। সেই নির্ভরতায় আওয়ামী লীগকে মূলত ডুবিয়েছে। সাথে আওয়ামী লীগের একগাদা নেতার যে দুর্নীতি, অগাধ টাকার যে উৎস, এবং বেগমপাড়ায় দ্বিতীয় নিবাস করার যে হরিলুটের প্রতিযোগিতা, সেগুলো তো অবশ্যই ডুবিয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ডুবিয়েছে আওয়ামী লীগের এই অসচেতনতা, এবং নিজেদের বলয় বৃদ্ধি করতে, নিজেদের বলয় বড় করতে কোনো ধরনের বাজ বিচার ছাড়া
অনুপ্রবেশকারীদের সুযোগ দেয়া এবং তাদের গলায় পীড়িত করে তাদেরকে নিয়ে ঘুরে বেড়ানো। একটা নাম প্রকাশ না করে একটা প্রতিষ্ঠানের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কথা বলা যেতে পারে যে একটা পলিটেকনিক ইনস্টিটিউট, একটা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সে যাদেরকে নিয়ে গত পুরো সময়টা নিয়ে রাজনীতি করেছে, ঠিক 5 তারিখের পরে দেখলো তারাই এসে তার দিকে অস্ত্র ধরছে যে তুই নাম, তোকে শেষ করে দেব। এই পরিস্থিতি তাকে দেখতে হতো না যদি সত্যিকারের যারা বঙ্গবন্ধুর মানুষ, সত্যিকারের যারা আওয়ামী লীগ করে, যা আওয়ামী লীগের আদর্শ বুকে লালন করে, তাদেরকে নিয়ে যদি সে রাজনীতি করত, সে যদি দল ভারী করার জন্য যে কাউকে আসলে পা চাটলেই, চাটুকারিতা করলেই তাকে দলে ভিড়িয়ে তাকে দিয়ে ঠ্যাং মালিশ করানো, মাথা মালিশ করানো, এই কাজগুলো যদি না করত, তাহলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হতো না। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি, শুধু আওয়ামী লীগের উদাহরণ দিলাম, সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হয়েছে তাই আওয়ামী লীগের উদাহরণ দিলাম। এরপরে এখান থেকে যদি বিএনপি শিক্ষা না নেয়, তাহলে বিএনপিরও একই অবস্থা হবে। আর একটা দল যদি শিক্ষা না নেয়, একই অবস্থা হবে। অনুপ্রবেশকারীরা থাকবে, আবার অনুপ্রবেশকারীরা সুযোগ বুঝে বের হয়ে গিয়ে বলবে, না আমি তো ছিলাম না, আমি তো কিছুই জানি না।